ওয়েলকাম ব্যাক টু ক্যাডেট স্টাডি গ্রুপ। আশা করি সবাই খুব ভালো আছো। পরিবেশ ও ভূমিরূপ এই অধ্যায়ের কিছু অংশ আমাদের বাকি ছিল। আজকে আমরা সেই অংশটুকু পড়ব। তাহলে চলো আজকে ক্লাসটি আমরা শুরু করি। জীবজগৎ। দেখো, পৃথিবী নামক এই গ্রহতেই কিন্তু একমাত্র প্রাণের অস্তিত্ব পাওয়া গেছে। এখানে বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণীর বিকাশ ঘটেছে। প্রায় 350 কোটি বছর ধরে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রয়েছে। আমাদের মনে হতে পারে যে অনেক গভীর বন, বায়ুমণ্ডলের উচ্চতম স্থান, সমুদ্রের গভীরতম এলাকায় এখানে প্রাণের অস্তিত্ব পাওয়া অসম্ভব, কিন্তু তা কিন্তু নয়। সমুদ্রের গভীরতম এলাকা থেকে বায়ুমণ্ডলের উচ্চতম স্থান, গভীর বন থেকে সুউচ্চ পর্বতের চূড়া পর্যন্ত জীবজগৎ বিস্তৃত, অর্থাৎ পৃথিবীর সর্বত্রই রয়েছে জীবের অস্তিত্ব। আকারের দিক থেকে যদি আমরা দেখি তাহলে এককোষী ক্ষুদ্র ব্যাকটেরিয়া যেমন একটি জীব, বিশাল আকারের নীলতিমিও কিন্তু একটি জীব। অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র জীবও যেমন জীবজগতের অন্তর্ভুক্ত এবং বড় আকারের জীবও জীবজগতের অন্তর্ভুক্ত। বায়ুতে আবার রয়েছে নানান আণুবীক্ষণিক জীব। মাটিতে রয়েছে উদ্ভিদ, নানান পোকামাকড়, কেঁচো এবং আরও অনেক প্রাণী। পানিতে রয়েছে জলজ উদ্ভিদ ও প্রাণী। দেখো, পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেনের বড় উৎস হচ্ছে সমুদ্রের ক্ষুদে ফাইটোপ্ল্যাঙ্কটন ও শৈবাল। পৃথিবীর বিভিন্ন জীব বেঁচে থাকার জন্য পরস্পরের সঙ্গে জড়িত। আবার উদ্ভিদ ও প্রাণী নানান কর্মকাণ্ডের ফলে ভূমিরূপের পরিবর্তন হতে থাকে। উদ্ভিদ কোনো স্থানে আবহাওয়া ও জলবায়ুকে প্রভাবিত করতে পারে। তোমরা লক্ষ্য করলে দেখবে যে সকল স্থানে গাছপালা বেশি থাকে সেখানে আবহাওয়া ঠান্ডা থাকে এবং বৃষ্টিও বেশি হয়। আবার যেখানে দেখবে গাছপালা অনেক কম থাকে সেখানে আবহাওয়া অনেক গরম থাকে এবং বৃষ্টিপাতের পরিমাণও কম থাকে। যেমন ধরো বাংলাদেশে সিলেট, সেখানে গাছপালা বেশি, সেজন্য দেখবে সিলেটে বৃষ্টিপাতের পরিমাণ সবচেয়ে বেশি থাকে। আবার মরুভূমির যে সকল এলাকা রয়েছে সেখানে গাছপালা নেই বললেই চলে বা অনেক কম, সেজন্য দেখবে সেখানে বৃষ্টি অনেক কম হয় এবং গরমটাও অনেক বেশি থাকে। এখন দেখো ভূমিরূপ কী। ভূমিরূপ বলতে কোনো স্থানের গঠনগত আকৃতি বোঝানো হয়। অর্থাৎ কোনো স্থানের ভূমি বা মাটি যে আকৃতি রয়েছে তাকেই বলা হয় ভূমিরূপ। পৃথিবীব্যাপী অবস্থিত বিভিন্ন ভূমির উচ্চতা, আকৃতি, ঢাল, বৈধুর্যতা, অবয়ব ইত্যাদিকে ভূমিরূপ বলা হয়। ভূমিরূপ গঠনে নানান ধরনের প্রাকৃতিক প্রক্রিয়া রয়েছে। দেখো, তার মধ্যে কিছু প্রাকৃতিক প্রক্রিয়া হচ্ছে আগ্নেয়গিরি, অগ্ন্যুৎপাত, ভূমিকম্প, সূর্যরশ্মির প্রভাব, নদ নদী, সমুদ্র স্রোত, বায়ুপ্রবাহ, হিমবাহ ইত্যাদি। ভূমিরূপকে আবার 3টি ভাগে ভাগ করা যায়: পর্বত, মালভূমি, সমভূমি। পর্বত বলতে বোঝানো হয় পৃথিবীর উচ্চতম স্থানগুলোকে বা পাহাড়ি এলাকাগুলোকে। পৃথিবীর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 300 থেকে 600 মিটার উচ্চতায় অবস্থিত, যার উপরিভাগ হচ্ছে সমতল এবং চারপাশটা হচ্ছে ঢালযুক্ত। আর সমভূমি হচ্ছে সমতল ভূমি। এই সমতল ভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সমান উচ্চতা বিশিষ্ট বা সমুদ্রপৃষ্ঠ থেকে এই উচ্চতা হচ্ছে সামান্য বেশি। এমন ভূমিগুলোকে বলা হয় সমভূমি। এখন দেখো হিমবাহ কী। যে সকল অঞ্চলে তীব্র ঠান্ডা পড়ে, অর্থাৎ সারা বছরই প্রায় বরফ পড়ে, সে সকল অঞ্চলে বরফের প্রবাহের মাধ্যমে ভূমিরূপের সৃষ্টি হয় ও পরিবর্তিত হয়। একে হিমবাহ বলে। উষ্ণ ও শুষ্ক অঞ্চলে বায়ুপ্রবাহের ফলে ভূমিরূপ পরিবর্তন হয়। যেমন মরুভূমিতে বায়ুপ্রবাহের ফলে নানা আকার ও আকৃতির বালিয়াড়ি দেখা যায়। এখন বালিয়াড়ি কী? বায়ুপ্রবাহের ফলে কোনো স্থান থেকে ধুলা ও বালি অন্য স্থানে স্থানান্তরিত হলে আগের স্থান নিচু হয়ে যেতে পারে। আবার যেখানে সেই বায়ুপ্রবাহের ফলে স্থানান্তরিত বালু জমা হয় সেখানে বালিয়াড়ির মতো ভূমিরূপ দেখা যায়। অর্থাৎ হিমবাহ যেমন ভূমিরূপ পরিবর্তনের একটি কারণ, একইভাবে বালিয়াড়িও হচ্ছে ভূমিরূপ পরিবর্তনের আরেকটি কারণ। তবে দেখো, বাংলাদেশের মতো নদী প্রধান দেশে প্রধানত নদীর পানির প্রবাহের ফলে বিভিন্ন ধরনের ভূমিরূপ দেখা যায়।
এখানে হিমবাহেরও আসার কোনো চান্স নেই, কারণ বাংলাদেশে কখনোই বরফ পড়ে না এবং বালিয়াড়ি মরুভূমির মতো বালিয়াড়ি সৃষ্টিরও কোনো চান্স নেই। এখানে হয় নদীর পানি প্রবাহের ফলে বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়। এসব দেশে বন্যার সময় নদীর পানির সঙ্গে বয়ে আসা পলি মাটি জমা হয়ে উর্বর সমতল ভূমি তৈরি হয়ে থাকে। যখন নদী ভূমির উপর দিয়ে প্রবাহিত হয়ে সমুদ্রে পড়ে তখন সেখানে নদীর পানিতে বয়ে আসা নানা আকারের মাটির কণা যেমন বালু, কাদা ইত্যাদি জমা হয়ে চর বা দ্বীপের সৃষ্টি হয়। এখন আমরা জানব মাটি, পানি, বায়ু, জীবজগৎ ও ভূমিরূপের আন্তঃসম্পর্ক। দেখো, মাটি, পানি, বায়ু এবং জীবজগৎ এগুলো প্রত্যেকটি একটি অন্যটির সঙ্গে সম্পর্কিত। পরিবেশে এই 4টি উপাদানই পৃথিবীর ভূমিরূপ সৃষ্টি ও পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখো, যে কোনো স্থানের ভূমিরূপ তৈরিতে 3টি প্রধান প্রক্রিয়া কাজ করে। এই প্রক্রিয়াগুলো হচ্ছে ক্ষয়কার্য, স্থানান্তর, অবক্ষেপণ। এখন এই প্রক্রিয়াগুলো সম্পর্কে বা ভূমিরূপ কিভাবে সৃষ্টি করে এই প্রক্রিয়াগুলো সেটা সম্পর্কে আমরা একটু ডিটেলসে জানব। দেখো, ভূমিরূপ গঠনে মাধ্যম হিসেবে পানি এবং বায়ু কাজ করে থাকে। এক্ষেত্রে তরল পানি ও বরফ উভয়ই ভূমিরূপ পরিবর্তনে ভূমিকা রাখে। যেমন বাংলাদেশে নদী প্রবাহের ফলে ভূমিরূপের সৃষ্টি হয়। নদীতে রয়েছে তরল পানি, তাহলে এক্ষেত্রে তরল পানিটা ভূমিরূপ সৃষ্টিতে ভূমিকা রাখল। আবার যখন হিমবাহের ফলে ভূমিরূপ সৃষ্টি হয় তখন বরফ ভূমিরূপ সৃষ্টিতে ভূমিকা রাখে। সেজন্য এখানে বলা হয়েছে যে তরল পানি ও বরফ উভয়ই ভূমিরূপ পরিবর্তনে ভূমিকা রাখতে পারে। যে কোনো স্থানের পাথর, মাটি, বালু প্রভৃতি পানি, বায়ু বা বরফের দ্বারা ক্ষয় হলে সেখানে বিভিন্ন ধরনের ভূমিরূপের সৃষ্টি হয়। এখানে দেখো, পাথর, মাটি, বালু এগুলো ক্ষয়প্রাপ্ত হয়েছে, তাহলে এটা কি ক্ষয়কার্য। এই ক্ষয়কার্যের মাধ্যমে ভূমিরূপ সৃষ্টি হয়। আবার যখন এসব ক্ষয় হওয়া পাথর, মাটি অন্য কোথাও জমা হয় সেখানে নানা ধরনের ভূমিরূপ সৃষ্টি করে। তাহলে এখানে কি হলো, এক স্থানের সেই পাথর বা মাটি অন্য স্থানে গিয়ে জমা হয়ে সেখানে ভূমিরূপ সৃষ্টি করলো। তাহলে এটা কি হলো, স্থানান্তর। একটা স্থান থেকে অন্য স্থানে গিয়ে জমা হলো, এটা হয় স্থানান্তর। স্থানান্তরের মাধ্যমে ভূমিরূপ সৃষ্টি হয়েছে। আমরা আগে দেখেছি যে পাথর চূর্ণ বিচ্ছিন্ন হয়ে মাটিতে পরিণত হয়। যে সকল পাথর কঠিন সেগুলো সহজে ক্ষয় হয় না। এটা তো আমরা সাধারণভাবে বুঝি, যে সকল পাথর বেশি শক্ত হবে সেগুলো সহজে ক্ষয় হবে না। আবার যেসব পাথর তুলনামূলকভাবে নরম সে সকল এলাকায় ক্ষয়জনিত ভূমিরূপ বেশি দেখা যাবে। এটাও তো আমরা সাধারণত বুঝি যে পাথরটা যদি তুলনামূলকভাবে নরম হয় তাহলে সেখানে সেটা দ্রুত ক্ষয় হয়ে যাবে এবং সে পাথর যে এলাকায় ছিল সে এলাকায় কি হবে, ক্ষয়জনিত ভূমিরূপটা বেশি দেখা যাবে। বন্যার সময় অনেক নদীতে পাড় ভাঙে এবং নদীর পাড় খাড়া হয়ে থাকে। এটি ক্ষয়জনিত কারণে সৃষ্ট ভূমিরূপ। এটাও হচ্ছে একটি ক্ষয়জনিত কারণে সৃষ্ট ভূমিরূপ। তোমরা যদি পয়েন্ট করে লিখো তখন এগুলো সাজিয়ে লিখবে, যেটার সাথে সেটা তার সাথে পয়েন্ট করে করে লিখবে। আবার শীতকালে বা শুকনো মৌসুমে নদীতে চর পড়তে দেখা যায়। এগুলো অবক্ষেপণজনিত কারণে সৃষ্ট ভূমিরূপ। তাহলে যে চর পড়ে এটা হচ্ছে অবক্ষেপণজনিত সৃষ্ট ভূমিরূপ। বিভিন্ন প্রাণী মাটিতে গর্ত করে বসবাস করে। এ সকল গর্ত মাটির ক্ষয়কে ত্বরান্বিত করে। অপরদিকে মাটির উপরে উদ্ভিদের আবরণ সেই স্থানে মাটির ক্ষয় হওয়া রোধ করে। তাহলে দেখো, আমাদের যদি কোশ্চেন আসে মাটি, পানি, বায়ু, জীবজগৎ ও ভূমিরূপে আন্তঃসম্পর্ক বর্ণনা করো বা ব্যাখ্যা করো, তাহলে আমরা এই অ্যান্সারটা সুন্দর করে লিখব। আবার আমাদের এভাবে কোশ্চেন আসতে পারে যে ভূমিরূপ সৃষ্টির প্রক্রিয়াটি ব্যাখ্যা করো বা ভূমিরূপ সৃষ্টির প্রক্রিয়া লিখো। তখন আমরা এই 3টি প্রক্রিয়া লিখে তখন পয়েন্ট আকারে একটু সংক্ষিপ্ত করে বর্ণনা করে দিব। বাংলাদেশের ভূমিরূপ। তোমাদের এভাবে কোশ্চেন আসতে পারে যে বাংলাদেশের ভূমিরূপ বর্ণনা করো। সেজন্য এই টপিকটি তোমরা সুন্দর করে পড়ে নিবে।
দেখো, বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। এদেশের উপর দিয়ে পদ্মা, মেঘনা, যমুনার মতো বড় নদী ছাড়াও আরও শত শত ছোট নদী প্রবাহিত হয়েছে। বন্যার সময় এসব নদীর বাহিত পলি বাংলাদেশের প্রায় 3/4 এলাকায় সঞ্চিত হয়ে বিস্তীর্ণ সমভূমি সৃষ্টি হয়েছে। এই সমভূমির গড় উচ্চতা হচ্ছে সমুদ্র সমতল থেকে 10 মিটারের কম। সমুদ্র সমতল থেকে খুব বেশি উঁচু না হওয়ায় প্রতি বছর প্রবল মৌসুমি বর্ষণের ফলে দেশের অধিকাংশ এলাকা প্লাবিত হয়। অর্থাৎ প্রতি বছর যেই মৌসুমি বর্ষণ মানে মৌসুমি বৃষ্টিপাতের ফলে দেশের অধিকাংশ এলাকা বন্যায় ডুবে যায়। আধুনিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের ভূপ্রকৃতিকে সুস্পষ্ট 3টি ভাগে ভাগ করা যায়: পার্বত্য অঞ্চল, সোপান অঞ্চল এবং প্লাবন সমভূমি। পার্বত্য অঞ্চল। দেখো, পার্বত্য অঞ্চলের মধ্যে রয়েছে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় পাহাড়ি এলাকাগুলো নিয়ে এই অঞ্চল গঠিত। এই অঞ্চলের গড় উচ্চতা প্রায় 600 মিটার। প্রায় 2.5 কোটি বছর আগে হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় এ সকল পর্বতের সৃষ্টি হয়েছিল। অর্থাৎ যখন হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছিল তখনই এ সকল অঞ্চলে যে পর্বতগুলো রয়েছে সেই পর্বতগুলোই সৃষ্টি হয়েছে বা পাহাড়গুলোই সৃষ্টি হয়েছে। দেখো, সোপান অঞ্চল। অনুমান করা হয় প্রায় 25 লক্ষ বছর আগে বরফ গলা পানিতে প্লাবনের সৃষ্টি হয়ে এসব চত্বরভূমি সৃষ্টি হয়েছিল। অর্থাৎ বন্যার সৃষ্টি হয়ে বন্যার কারণে সোপান অঞ্চলের সৃষ্টি হয়েছিল। এগুলোকে বরেন্দ্র ভূমি, মধুপুর ও ভাওয়ালের গড় এবং লালমাই পাহাড় এই 3টি এলাকায় ভাগ করা হয়। সমুদ্র সমতল থেকে এই অঞ্চলের গড় উচ্চতা 15 মিটার। প্লাবন সমভূমি। পার্বত্য এবং সোপান অঞ্চল ছাড়া সমগ্র বাংলাদেশের প্রায় 80% ভূমি হচ্ছে নদী বিধৌত এবং বিস্তীর্ণ সমভূমি নিয়ে গঠিত। এই ভূমিসমূহ গত 20 লক্ষ বছরে ধীরে ধীরে সৃষ্টি হয়েছে। বছরের পর বছর বন্যার সঙ্গে পলিবাহিত মাটি সঞ্চিত হয়ে এ প্লাবন সমভূমি গঠিত হয়েছে। এখানে মাটির স্তর খুবই গভীর এবং খুবই উর্বর। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিক বৈচিত্র্য। কোন স্থানের বৈশিষ্ট্য সেখানকার বিভিন্ন রকম প্রাকৃতিক উপাদান যেমন ভূসংস্থান, জলবায়ু, নদ নদী, বন, পাহাড় পর্বত, জীববৈচিত্র্য ইত্যাদির সমন্বয়ে তৈরি হয়। প্রকৃতি এবং তার মাঝে বসবাসকারী উদ্ভিদ ও প্রাণী কোনো একটি নির্দিষ্ট স্থানে প্রাকৃতিক পরিবেশ তৈরি করে। কোনো একটি স্থানে প্রাকৃতিক পরিবেশে যে সব বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় তা ওই এলাকার প্রাকৃতিক বৈশিষ্ট্য। যেমন সিলেটের প্রাকৃতিক বৈশিষ্ট্য হচ্ছে ছোট বড় বিভিন্ন আকারের পাহাড় ও টিলা এবং সেখানে প্রচুর বৃষ্টিপাত হয়। সুন্দরবনের প্রাকৃতিক বৈশিষ্ট্য হচ্ছে সুন্দরবনের বিভিন্ন উদ্ভিদের শ্বাসমূল থাকে এবং প্রতিদিন 2 বার করে জোয়ারের পানিতে গাছের শ্বাসমূলগুলো নিমজ্জিত হয়। বরেন্দ্র ভূমির মাটিগুলো লাল রঙের হয়ে থাকে। এই সবই সেসব এলাকার প্রাকৃতিক বৈশিষ্ট্য। কোনো একটি নির্দিষ্ট স্থানের প্রাকৃতিক পরিবেশ সেই স্থানে ভূসংস্থান এবং জলবায়ুর উপর নির্ভর করে। অর্থাৎ সেখানে জলবায়ুর পরিবর্তন হলে কিন্তু সেই প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলোরও পরিবর্তন হয়ে যাবে। বাংলাদেশের মোট ক্ষেত্রফল প্রায় 1,48,460 বর্গ কিলোমিটার। আয়তনে ক্ষুদ্র হলেও বাংলাদেশের প্রাকৃতিক বৈচিত্র্যের কমতি নেই। নদী বিধৌত বাংলাদেশ পৃথিবীর সবচাইতে বড় বদ্বীপ এবং তার নানান রকম প্রাকৃতিক বৈচিত্র্য ভরপুর। ভূসংস্থান বা ভূমিরূপের উপর ভিত্তি করে বাংলাদেশকে কয়েকটি অঞ্চলে ভাগ করা যায়। এসব অঞ্চলের পরিবেশের উপাদান, উদ্ভিদ, প্রাণী সবকিছুই বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ। এসব অঞ্চলের মধ্যে রয়েছে অসংখ্য নদ নদী, দক্ষিণে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর বাংলাদেশের দক্ষিণ দিকে অবস্থিত, এটা মনে রাখবে। সিলেট, ময়মনসিংহ এলাকার হাওর ও জলাভূমি। স্থলভূমির বড় অংশ জুড়ে রয়েছে পদ্মা, মেঘনা, যমুনা বিধৌত প্লাবনভূমি।
বরেন্দ্র ভূমি, মধুপুর ও ভাওয়ালের গড়ের সোপান ভূমি, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এলাকার পাহাড়সমূহ, সমুদ্র উপকূলীয় এলাকার ম্যানগ্রোভ বনভূমি, সুন্দরবন, প্রবাল দ্বীপ, সেন্ট মার্টিন। এই নামগুলো মনে রাখবে। সমুদ্র উপকূলীয় এলাকায় ম্যানগ্রোভ বন কোনটি? ম্যানগ্রোভ বন হচ্ছে সুন্দরবন, আর প্রবাল দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন। এই সব বৈশিষ্ট্যপূর্ণ এলাকার কয়েকটা নিচে আলোচনা করা হলো। সুন্দরবন হচ্ছে একটি ম্যানগ্রোভ বন। এখানে দেখো ম্যানগ্রোভ বনের সংজ্ঞা দেওয়া হয়েছে। যেসব বৃক্ষ এবং গুল্ম উপকূলীয় জোয়ার ভাটা প্রবল এলাকায় পাওয়া যায় সেগুলোর সমষ্টি হচ্ছে ম্যানগ্রোভ বন। ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পাওয়া সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশে সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি। প্রায় 10,000 বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনে 60 রয়েছে বাংলাদেশে, বাকি অংশ রয়েছে ভারতে। অর্থাৎ সুন্দরবনের 60 হচ্ছে বাংলাদেশে আর বাকি 40 হচ্ছে ভারতে। সুন্দরবনে জালের মতো জড়িয়ে রয়েছে অসংখ্য নদী, কাদাচর এবং ম্যানগ্রোভ বনভূমির লবণাক্ততা সহ ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ। এই বনে সবচেয়ে বেশি পাওয়া গাছের প্রজাতি কি দেখো? সুন্দরী ও গেওয়া। অসংখ্য পাখি, মাছ, স্তন্যপায়ী প্রাণী, সরীসৃপ এবং উভচর প্রজাতি সহ প্রায় 500 বন্য প্রাণীর বাসস্থান হচ্ছে সুন্দরবন। শুধু মাছ এবং গাছ নয়, প্রতি বছর সুন্দরবন থেকে মোয়ালরা প্রচুর পরিমাণ মধু সংগ্রহ করে। প্রধান নদ নদী ছাড়াও নদীগুলোকে সেগুলোর গঠন অনুযায়ী শাখা নদী কিংবা উপনদী নামে অভিহিত করা যায়। দেখো, যেসব নদী অন্য কোনো নদী থেকে উৎপন্ন হয় তাকে শাখা নদী বলে। যেমন ধলেশ্বরী হচ্ছে যমুনার প্রধান শাখা নদী। এছাড়া মধুমতি, মাথাভাঙা, কপোতাক্ষ নদ, পশুর নদ, বেতনা নদী ইত্যাদি পদ্মার শাখা নদী। এখন দেখো কোন নদী শাখা নদী এগুলো তোমাদের মনে রাখতে হবে, এবং শাখা নদী এবং উপনদীর এই সংজ্ঞাগুলো তোমরা পড়বে। যে সব নদী কোনো একটি উৎস থেকে উৎপন্ন হয়ে কিছু দূর অতিক্রম করে অপর একটি নদীতে পতিত হয় বা সংযুক্ত হয় তাকে সেই নদী উপনদী বলে। বাংলাদেশে তিস্তা, ধরলা, কতোয়া, আত্রাই, সুবর্ণশ্রী ইত্যাদি নদী উৎসস্থল থেকে প্রবাহিত হয়ে যমুনা নদীতে গিয়ে মিশেছে, তাই এরা হচ্ছে যমুনা নদীর উপনদী। এদেশে শাখা প্রশাখা সহ প্রায় 230টি নদ নদী সারা বছর বিপুল জলরাশি নিয়ে 24,140 কিলোমিটার জায়গা দখল করে দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। তাহলে দেখো, বাংলাদেশে নদ নদীর সংখ্যা হচ্ছে প্রায় 230টি, আর এই নদ নদী 24,140 কিলোমিটার জায়গা দখল করে রয়েছে। বাংলাদেশের অধিকাংশ এলাকায় শত শত নদীর মাধ্যমে বয়ে আসা পলিমাটি জমে তৈরি হয়েছে। এই নদ নদীগুলো বাংলাদেশের মানুষের জীবনযাত্রার একটি অবিচ্ছেদ্য অংশ। অসংখ্য মানুষ নদীর তীরে বসবাস করে। কৃষিতে সেচের জন্য নদীর পানি ব্যবহৃত হয়। জেলেরা মাছ ধরে জীবনযাপন করে। আমাদের দেশের মানুষেরা যোগাযোগের জন্য নিয়মিত নৌকা, লঞ্চ এবং জাহাজে যাতায়াত করে। দেখো, নদীকে এই দেশে জীবন্ত মানুষের সমান অধিকার ও মর্যাদা দেওয়া হয়েছে। বাংলাদেশে একমাত্র সমুদ্র হচ্ছে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর একটি উপসাগর, তার কারণ হচ্ছে এই 3 দিক ভূমি দ্বারা বেষ্টিত। বাংলাদেশের জলবায়ুর উপর বঙ্গোপসাগরের প্রভাব হচ্ছে অপরিসীম। দেখো, বাংলাদেশের ক্ষেত্রে বর্ষাকালে বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ মৌসুমি বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয়। সে সময় বাংলাদেশে দক্ষিণ পশ্চিম দিক থেকে মৌসুমি বায়ু প্রবাহিত হয়। জোয়ার এবং ভাটায় মধ্যবর্তী পানি উচ্চতায় তারতম্যের জন্য সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের নদীগুলোতে জোয়ারের সময় বড় নৌযান প্রবেশ করতে পারে। খুলনায় মংলা বন্দরে যেসব জাহাজ আসে তা মূলত বঙ্গোপসাগর থেকে জোয়ারের সময় নদীতে প্রবেশ করে থাকে। জেলেরা সমুদ্র থেকে মাছ ধরে, যা আমাদের দেশের মানুষের মাছের চাহিদা মিটিয়ে থাকে।
সমুদ্রের নিচে গ্যাস এবং তেলের বিশাল সঞ্চয় বা খনি আছে বলে অনুমান করা হয়। আবার দেখো, সমুদ্রের তীরে যে সকল শহর রয়েছে তা আমাদের দেশের মানুষের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। প্রথমেই দেখে নেই হাওর, বাওর, বিল এগুলো কি। মৌসুমি বায়ুর আগমনের সময়ে বৃষ্টিপাতের কারণে বাংলাদেশের প্লাবন ভূমির একটি বিশাল অংশ 4 থেকে 6 মাসের জন্য পানি নিচে তলিয়ে যায়। এরূপ জলাভূমির মধ্যে রয়েছে হাওর, বাওর, বিল ইত্যাদি। অর্থাৎ এ সকল জলাভূমিকেই হাওর, বাওর, বিল বলা হয়। দেখো, হাওর হচ্ছে পিচ আকৃতির ভূমির গাঠনিক অবনমন, অর্থাৎ হাওর হচ্ছে নিচু এলাকা। বর্ষাকালে হাওরগুলোতে প্রচুর পানি থাকে, তবে শীতকালে পানির পরিমাণ অনেক সংকুচিত হয় বা কমে যায়। বাংলাদেশের বৃহত্তম সিলেট এবং ময়মনসিংহ অঞ্চলে হাওর দেখতে পাওয়া যায়। তাহলে মনে রাখবে বাংলাদেশের কোন কোন অঞ্চলে হাওর দেখতে পাওয়া যায়। সিলেট এবং ময়মনসিংহ অঞ্চলে। এই হাওরগুলো মূলত নদী এবং খালের মাধ্যমে পানির প্রবাহ পেয়ে থাকে। শীতকালে হাওরগুলো বিশাল দিগন্ত বিস্তৃত শ্যামল প্রান্তরের রূপ নেয়। শীতকালে যেহেতু হাওরের পানি শুকিয়ে যায় বা অনেক কমে যায়, তাই একে অনেক বড় একটি মাঠের মতো দেখা যায়। আবার বর্ষাকালে কুল কিনারাবিহীন সমুদ্রের মতো দেখা যায়। বর্ষাকালে যেহেতু হাওরে পানিতে ভরপুর হয়ে যায়, তাই একে কুল কিনারাবিহীন সমুদ্রের মতো দেখা যায়। বর্ষাকালে 6 মিটার পর্যন্ত গভীর বন্যার পানিতে তলিয়ে থাকে এই অঞ্চল। শুষ্ক মৌসুমে অধিকাংশ পানি সরে যায়। তখন 2-1টি বিলে অগভীর পানিতে প্রচুর পরিমাণে বৈচিত্র্যময় জলজ উদ্ভিদ দেখা যায়। আবার চর জেগে সেখানে হোগলা, নলখাগড়া, ঝোপ গজিয়ে থাকে। এর ফলে একদিকে মাছ ও অন্যান্য জলজ প্রাণীর জন্য খাদ্য ও আশ্রয়ের আদর্শ স্থান হয়ে ওঠে এই হাওর অঞ্চলগুলো। অন্যদিকে পরিণত হয় পরিযায়ী পাখিদের আকর্ষণীয় আবাসস্থলে। পরিযায়ী অর্থাৎ অতিথি পাখিদের আকর্ষণীয় আবাসস্থলে। প্রবাল দ্বীপ বাংলাদেশের একেবারে দক্ষিণে বঙ্গোপসাগরে অবস্থিত সেন্ট মার্টিন একটি প্রবাল দ্বীপ। তাহলে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন। প্রবাল বা কোরাল হচ্ছে এক ধরনের সামুদ্রিক কীট, যার মৃতদেহ জমা হয়ে বিভিন্ন আকার ধারণ করে। তাহলে প্রবাল বা কোরাল কি বা কাকে বলে সেটা এখান থেকে জেনে নিলাম। এখন দেখো, এসব সামুদ্রিক কোরালের মৃতদেহ জমা হয়ে প্রবাল দ্বীপ গঠিত হয়। সেন্ট মার্টিন দ্বীপের চারপাশে সমুদ্রের পানিতে নানান প্রজাতির মাছ, জেলিফিশ, কচ্ছপ দেখা যায়। দেখো, এখানে তোমাদের জন্য 2টি কোশ্চেন রয়েছে। আমি আশা করছি তোমরা এই কোশ্চেন 2টি অ্যান্সার নিজেরাই পারবে। যদি না পারো তাহলে আমাকে তোমরা কমেন্টে জানাতে পারো। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।